হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে কি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আমার পিছনে এই স্ক্রিনটাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাই দেন। আমরা কিন্তু এখন এই মুহূর্তে 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব দুটো জায়গা থেকেই কিন্তু আমরা লাইভ, সো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম যেখান থেকেই দেখেন না কেন আমাকে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, স্বপ্নাপু বলছেন হ্যাঁ দেখা যাচ্ছে। তাহমিদ ভাইয়া, হ্যালো তাহমিদ ভাইয়া। রাসেল ভাইয়া আছেন আমাদের সাথে ফেসবুক থেকে। তারপরে ইউটিউবে আছেন রুহানি আপু, তারপরে হচ্ছে রাকিবুল হাসান ভাইয়া। ওকে, অনেকে আছেন। সো সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসটা কি নিয়ে? আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি ও গাইডলাইন। সো আমরা আজকে আইএলটিএস নিয়ে জানবো, আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিতে পারি, একটা ওভারঅল গাইডলাইন সম্পর্কে হচ্ছে আমরা আজকের ক্লাসে জানবো। ওকে, আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা কাদের কাদের বেশি করে করা উচিত? আজকের ক্লাসটা তাদের বেশি করে করা উচিত যারা আলটিমেটলি বিদেশ যেতে চান। সেটা যে কোনো কারণেই হোক না কেন, পড়াশোনা করতে যেতে চান, কিংবা হচ্ছে আপনি কাজের জন্য যেতে চান, অথবা আপনি বিদেশে গিয়ে ব্যবসা করতে চান, সব কিছু ঠিক আছে। আবার অনেকে কিন্তু এমনও আছেন যে যারা বিদেশ যেতে চান না, কিন্তু দেশের মধ্যে আরেকটু বেটার কোনো একটা চাকরি চাচ্ছেন, একটু বেটার কোনো জব অপরচুনিটি চাচ্ছেন। তাদের জন্যও কিন্তু আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এখন কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইএলটিএস পরীক্ষা চায়, যে ওরা দেখতে চায় যে আপনি কত ভালো ইংলিশ পারেন। সেটা দেখার জন্য কিন্তু অনেকেই বলে যে আপনি আপনার আইএলটিএস স্কোরটা দেন তো। সো আইএলটিএস পরীক্ষার গুরুত্ব কিন্তু অনেক। এখন কিভাবে কি হয় আইএলটিএস এর না হয়, সেই সব কিছু নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? প্রথম জিনিস, একদম বেসিক থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে আইএলটিএস কি। সো একদম জিরো থেকে আমরা যাব আজকে। তারপরে কেন আইএলটিএস পরীক্ষা দেওয়া হয়, কি কারণে আপনারা আইএলটিএস দিবেন, বর্তমানে বা আপনার যদি আইএলটিএস দেওয়ার কোনো ধরনের কোনো প্রিপারেশন থাকে, প্ল্যান থাকে, সেক্ষেত্রে আপনার আইএলটিএস এর স্টেজটা বা আপনি কোন স্টেজে আছেন আইএলটিএস এর, সেটাও আজকের ক্লাসটা থেকে কিন্তু আপনি নিজেই বুঝে ফেলতে পারবেন। আইএলটিএস এর কি কি বেসিক আমরা আজকে জানবো। আমরা জানবো আইএলটিএস পরীক্ষার সিলেবাস, তাছাড়া আমরা জানবো আইএলটিএস পরীক্ষা কোথায় হয়, কিভাবে আপনি আইএলটিএস পরীক্ষা দিতে পারেন, তারপরে আইএলটিএস পরীক্ষা দিতে কত টাকা লাগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আইএলটিএস এর রেজাল্ট আমরা কিভাবে পেতে পারি, কিভাবে রেজাল্ট কাউন্ট করা হয়, কিভাবে মার্কিং করা হয়, এগুলা সব জানবো। এর পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আইএলটিএস এর লিসনিং টেস্ট। সেটা কি, কিভাবে হয়, কি কি ধরনের প্রশ্ন আসে আমার আইএলটিএস লিসনিং টেস্টে, এবং আপনাদের সাথে আজকে একটা লিসনিং টেস্ট আমরা সলভ করব। সো আজকের ক্লাসটা যদি মন দিয়ে করেন, তাহলে কিন্তু আইএলটিএস এর লিসনিং টেস্টের একটা খুব কমন এবং ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ফর্ম কমপ্লিশন। ফর্ম কমপ্লিশনের বিস্তারিত একদম জিরো থেকে ফর্ম কমপ্লিশন আপনারা আজকে বস হয়ে যাবেন। সো মন দিয়ে যদি ক্লাসটা করেন, অনেক কিছু শিখে যাবেন। লাস্টে আরেকটা জিনিস, দ্যাট ইজ না 90 দিনে, 90 ডেইজে কিভাবে আপনি আপনার নিজেকে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করতে পারেন একদম জিরো থেকে শুরু করে, সেটার একটা বেসিক গাইডলাইন বা রুটিন আমরা আপনাকে বানিয়ে দিব। ওকে, আচ্ছা, এবার একটু আমাকে বলেন তো, আজকের ক্লাসে যারা যারা এখন পর্যন্ত জয়েন হয়েছেন, কারা কারা বিদেশ যেতে চান? ফেসবুক থেকে, ইউটিউব থেকে, দুই জায়গায় একটু বলেন তো আমাকে, যে আজকের ক্লাস থেকে যারা আছেন কারা কারা বিদেশ যেতে চান। আচ্ছা, রাইসা আপু বলছেন আমি, ফাহাদ ভাই বলছেন আমি, ইউষা আপু, মরিয়ম আপু, আচ্ছা, তারপর হচ্ছে সানজিদা আপু, ওকে, তারপরে হচ্ছে মৌ আপু, রিফাত ভাইয়া, সুমনা আপু, রিয়াদ ভাই, ফাতেমা আপু, ওকে, তানিয়া আপু, সবাই অনেকেই বিদেশ যেতে চান। সো দেখেন, যদি আমি কাউন্ট করি যে আপনারা কতজন বিদেশ যেতে চান, এটা যদি আমি কাউন্ট করি, কাউন্ট করলে দেখা যাবে ক্লাসে যারা আছেন মোটামুটি সবাই বলছেন আমি বিদেশ যেতে চাই। ভেরি গুড। কিন্তু আমাকে বলেন তো, কেন বিদেশ যেতে চান, কি কারণে বিদেশ যেতে চান? আচ্ছা, ফাহাদ ভাই বলছেন অস্ট্রেলিয়া ড্রিম কান্ট্রি, ওকে,
তারপরে বলেন তো কেন বিদেশ যেতে চান? এই যে ফাহাদ ভাইয়া বললেন অস্ট্রেলিয়া ড্রিম কান্ট্রি, কি জন্য যেতে চান আপনার ড্রিম কান্ট্রিতে? পড়াশোনা করতে, চাকরি করতে, নাকি কোনো বিজনেস করতে, নাকি পার্মানেন্টলি আপনি অস্ট্রেলিয়ায় থেকে যেতে চান সেজন্য? আচ্ছা, অভিলাষ উৎস ভাই বলছেন ফর হায়ার এডুকেশন। আচ্ছা, মাহি ভাইয়া বলছেন হায়ার স্টাডিজ। ফাতেমা আপু বলছে আমি যাব না বিদেশ। ভেরি গুড, ফাতেমা আপু দেশকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আচ্ছা, সঞ্জিতা আপু বলছেন স্টাডি। আচ্ছা, মোস্ট অফ ইউ আর সেইং যে আপনারা সবাই পড়াশোনা করতে যেতে চান। আচ্ছা, এদিকে আমি যদি ইউটিউবে দেখি, ঈশা আপু বলছেন ইউকে যেতে চাই ফর স্টাডিজ। আচ্ছা, তারপরে হচ্ছে পড়াশোনা করতে যেতে চাই, ওমর ভাই বলছেন। তারপরে রুহানি আপু বলছেন পড়াশোনা করতে চাই, মাই ড্রিম কান্ট্রি ইজ ক্যানাডা। ওকে, ভেরি গুড জান্নাতুল ফেরদৌস আপু। সো সবাই কিন্তু দেখলাম যে হচ্ছে গিয়ে আমরা মোটামুটি সবাই অনেকেই বিদেশ যেতে চাই, এবং মোস্ট অফ আস আমরা পড়াশোনার জন্য বিদেশ যেতে চাই। খুবই ভালো কথা যে আমরা আরো পড়াশোনা করতে চাই এবং পড়াশোনার জন্য বিদেশ যেতে চাই। এখন এই যে আপনারা যারা যারা যতগুলো দেশের নাম বললেন, কানাডা বললেন, অস্ট্রেলিয়া বললেন, ইউকে বললেন, ইউএসএ অনেকে বললেন, এই সবগুলো দেশ কিন্তু খেয়াল করেন প্রত্যেকটা দেশে কিন্তু ইংরেজিতে কথা বলা হয়, এবং প্রত্যেকটা দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলেন বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলেন, হোয়াট এভার ইট ইজ, সব কিন্তু ইংরেজি। সো আপনি যদি এমন কোনো দেশে যেতে চান যেখানে ইংরেজি ভাষা ব্যবহার হয়, সেসব দেশে যে কোনো কারণেই যেতে চান না কেন আপনি, সেটা আপনি শিক্ষার উদ্দেশ্যে হোক, আপনি কাজ করবেন, আপনি সেখানে কোনো ধরনের কোনো চাকরি করবেন সেজন্য যেতে চান, আপনি কোনো ব্যবসা বা বিজনেস করবেন, বা আপনি ওখানে সিটিজেনশিপ নেবেন, অর্থাৎ সরাসরি আপনি ওখানে থেকে যাবেন, সেই উদ্দেশ্যে যান না কেন, আপনাকে কিন্তু আইএলস পরীক্ষাটা দিতে হবে। কারণ এই সব কিছু, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ইংরেজিতে কমিউনিকেট করা, ইংরেজিতে কথাবার্তা বলা, এগুলা কিন্তু দেখবে, এবং এই প্রত্যেকটা জিনিসের জন্য অধিকাংশ ক্ষেত্রে আইএলস পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক। এবং আপনি যেখানেই যেতে চান না কেন, তারা একটা আপনাকে বলবে যে আপনার আইএলস স্কোরটা অত হইলে আমরা আপনাকে নিব, বা আপনার আইএলস স্কোরটা এরকম হলে বা একটু ভালোর দিকে গেলে আমরা আপনাকে নিব, সেটা পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন। সো শুধু আইএলস দিলে যে হবে তা না, একটা ভালো আইএলস স্কোরও লাগবে। ওকে, পরে দেখেন কেন আইএলস। বুঝলাম যে হ্যাঁ, ওরা আমার কাছে ইংলিশে, ওরা ইংলিশে কথাবার্তা বলে, আমি একটা ইংলিশ যে দেশে কথা বলে সেই দেশে যেতে চাই, কিন্তু আবার আইএলসই কেন দিতে হবে, কেন অন্য কিছু না? আইএলসটা কি পরীক্ষা করে? আইএলস পরীক্ষা করে হচ্ছে আপনি বিদেশে গিয়ে ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারবেন কিনা, আপনি ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারবেন কিনা, যে তারা কিছু বলছে আপনি সেটা শুনে বুঝতে পারছেন কিনা, বা আপনার কোনো কিছু বলতে হবে আপনি সেটা ওদেরকে বুঝাতে পারছেন কিনা। এই সমস্ত জিনিসপত্র যাচাই করার জন্য হচ্ছে আইএলস পরীক্ষাটা দেওয়া হয় বা আইএলস পরীক্ষাটা নেওয়া হয়। আচ্ছা, এই যে আইএলস পরীক্ষাটা কেন এত পপুলার, বা আইএলস কেন সবাই বলে যে ঠিক আছে আইএলস এর রেজাল্ট দেন তো? কারণ আইএলস পরীক্ষাটা নেয় হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিল হচ্ছে আমাদের যুক্তরাজ্যের বা ইউকের হচ্ছে একটা প্রতিষ্ঠান, এবং এটা সারা বিশ্বে পরিচিত, সারা বিশ্বে রেকগনাইজড একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটাকে সবাই কিন্তু বিশ্বাস করে। সো তারা জানে যে ব্রিটিশ কাউন্সিল থেকে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা খুব ভালো হবে, এবং সেই পরীক্ষাটা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে। সো সেই পরীক্ষা যেই রেজাল্টে দিবে না কেন সেটা ঠিকঠাক রেজাল্ট, অর্থাৎ সেই পরীক্ষার মাধ্যমে আপনাকে যে যাচাই বাছাই করা হবে না কেন সেটা ঠিকঠাক মতোরা আপনাকে যাচাই করতে পারবে। এর জন্য আইএলস পরীক্ষাটার এত দাম, এবং আইএলস পরীক্ষাটা আমরা দিতে চাই। আচ্ছা, আইএলস পরীক্ষায় যে যত বেশি স্কোর করতে পারে সে তত ভালো ইংরেজি পারে, এইটা কিন্তু আমাদের জানা দরকার। যে আপনার স্কোর যদি খুব ভালো হয় তার মানে হচ্ছে আপনি অনেক ভালো ইংরেজি পারেন, স্কোর যদি একটু কম হয় তাহলে হচ্ছে গিয়ে এটা বোঝা যাবে যে আপনি ইংরেজিতে হয়তো অত পটু না। সো বেশি স্কোর মানে আপনি বেশি ভালো ইংলিশে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম যে আইএলস কি, আইএলস কিভাবে কি হয় না হয় অনেক কিছু জানলাম, কিন্তু আইএলস এর একদম পিন পয়েন্ট ব্রেকডাউন আমরা একটু দেখি। যে অলরেডি ফাতেমা আপু প্রশ্ন করে রেখেছেন আপু আইএলস কি। আইএলসটা হচ্ছে, দেখেন এই যে IELTS, এইটা আমরা এখন ভাঙি। I ফর ইন্টারন্যাশনাল, E ফর ইংলিশ, L ফর ল্যাঙ্গুয়েজ, T ফর টেস্টিং, অ্যান্ড S ফর সিস্টেম। সো পুরো জিনিসটাকে যদি আমরা একসাথে বলি কি হয়, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, বা যদি একটু বাংলায় আপনাদেরকে বুঝাই, আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষণ পদ্ধতি।
সো এটা একটা আন্তর্জাতিকভাবে, মানে শুধু এই দেশে না, পুরা বিশ্বে ইংরেজিকে যাচাই বাছাই করার জন্য একটা পরীক্ষার নাম হচ্ছে আইএলস। এই আইএলস হচ্ছে একটা ফর্মাল পরীক্ষা। এখন ফর্মাল পরীক্ষা মানে কি? মানে হচ্ছে আমরা ছোটবেলায় স্কুল কলেজে ভার্সিটিতে যেভাবে পরীক্ষা দিয়েছি না, যে হচ্ছে গিয়ে একদম সামনে তাকায় পরীক্ষা দিতে হবে, ডানে বামে মাথা ঘুরালেই খাতা নাই, কারোর সাথে কথা বলতে পারবেন না, এই সব রুলস আইএলস এর জন্য প্রযোজ্য। সো আপনি আইএলসও কারোর সাথে কথা বলতে পারবেন না, ডানে বামে মাথা ঘুরাতে পারবেন না, জাস্ট নিজের খাতার দিকে তাকায় লিখতে হবে। সো আইএলস এর মতো পরীক্ষা আমরা জীবনে অনেক দিয়েছি, আইএলস একেবারেই নতুন কিছু না। আচ্ছা, এখন আপনাদের জন্য আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনে করেন আমেরিকায় হচ্ছে গিয়ে জন, হ্যাঁ, জন নামে কেউ একজন আমেরিকায় থাকেন। এখন উনি আমেরিকায়, ওনার জন্ম হয়েছে, উনি আমেরিকায় বড় হয়েছেন এবং উনি ইংলিশেই কথা বলেন। এখন উনি চাচ্ছেন যে উনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন, উনি আর আমেরিকায় থাকবেন না, উনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন। তাহলে এই যে জন, উনার কি আইএলস দিতে হবে বলেন তো? কারণ আমি আপনি যদি অস্ট্রেলিয়া যেতে যাই, আমাদের তো আইএলস দিতে হবে। তাহলে এই যে জন, যিনি একেবারে ছোটবেলা থেকে আমেরিকায় আছেন, ইংলিশেই কথা বলেন, আমেরিকায় বড় হয়েছেন, উনি যখন অস্ট্রেলিয়া যাবেন, উনার কি আইএলস দেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা, হাজার আপু বলছেন দরকার নাই। আচ্ছা, অভিলাষ উৎস বলছেন নো। তারপরে হচ্ছে শান্ত বলছেন যে আচ্ছা দরকার আছে। তারপরে হচ্ছে আক্তারবু বলছেন যে হ্যাঁ দরকার আছে। আচ্ছা, অনেকে বলছেন দরকার আছে, অনেকে বলছেন দরকার নাই, বলেন তো। তারপরে হচ্ছে রাতু ভাই বলছেন না দরকার নাই। ওকে, রিয়াদ ভাই বলছেন হ্যাঁ দরকার আছে। আচ্ছা, মিক্সড ওপিনিয়ন। দেখেন, আইএলস কি পরীক্ষা করে? আইএলস তো পরীক্ষা করে যে আপনার ইংরেজি আপনি বলতে পারেন কিনা, আপনার ইংরেজিতে কত ভালো দক্ষতা সেইটা। এখন ওরা কিন্তু অস্ট্রেলিয়ায় যখন যাবে জন, অস্ট্রেলিয়ার মানুষজন জানে যে ইনি তো আমেরিকা থেকে আসছেন, ইনি গত 20 বছর ধরে আমেরিকায় আছেন, ইনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আছেন, উনি ইংলিশে কথা বলেন, উনি পড়াশোনা ইংলিশে করছেন, সব ইংলিশে। সুতরাং উনি যে ইংলিশ পারেন এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই। সো উনার আইএলস পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে না, কারণ উনি অলরেডি গত 20-25 বছর ধরে প্রমাণ করে আসছেন, পড়াশোনা করছেন, উনি ইংলিশে কথা বলছেন, ইংলিশে, উনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকছেন। সো উনার আইএলস লাগবে না। কিন্তু আমরা কিন্তু আমাদের মাতৃভাষা কিন্তু ইংলিশ না, আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমরা বাংলায় কথা বলছি, আমরা বাংলায় পড়াশোনা করছি, আমরা বাংলায় পরীক্ষা দিছি। সুতরাং আমরা কিন্তু প্রমাণ করতে পারতেছি না যে হ্যাঁ আমরা ইংলিশটাও পাশাপাশি পড়ছি বা ভালো করে পড়ছি। সুতরাং আমাদের এই যে ইংলিশ যে আমরা ভালো পারি, এটা প্রমাণের জন্য আমাদের আইএলস দরকার। অন্যান্য যাদের মাতৃভাষা ইংরেজি, তাদের এটা প্রমাণ করতে হবে না, কারণ তাদের মাতৃভাষাই হচ্ছে ইংরেজি, তারা ছোটবেলা থেকে ইংরেজিতেই কথা বলে। ওকে, পরেরটা দেখেন, আমার আপনাদের কাছে দুইটা প্রশ্ন। প্রশ্ন এক, আপনি কোন দেশে যেতে চান? অলরেডি অনেকেই বলে দিচ্ছেন যে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা। বাকিরা একটু বলেন তো আপনারা কে কোন দেশে যেতে চান এবং কবে নাগাদ আপনি ওই দেশে যেতে চান? কি প্ল্যান আপনাদের বলেন তো? আপনারা কে কোন দেশে যেতে চান এবং কবে নাগাদ আপনারা সেই দেশে যেতে চান? আচ্ছা, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউকে, আচ্ছা ইউএসএ, তারপরে ইউরোপ। আচ্ছা, ইউরোপ কিন্তু হচ্ছে একটা মহাদেশ, ইউরোপ কিন্তু দেশ না, ঠিক আছে। তারপরেও জাপান, জার্মানি, ওকে জার্মানি, আচ্ছা অনেকেই জার্মানি যেতে চাচ্ছেন, ভেরি গুড। মালয়েশিয়া, আচ্ছা তারপরে হচ্ছে জার্মানি, আমেরিকা, নরওয়ে, ওকে নতুন নতুন দেশ দেখতে পাচ্ছি। তাছাড়া আর কে কোথায় যেতে চান বলেন তো, কে কোন দেশে যেতে চান? অস্ট্রেলিয়া, কোরিয়া, তারপরে সুইজারল্যান্ড, ওকে অনেক দেশ দেখতে পাচ্ছি তো আমি। তারপরে কি গ্রিনল্যান্ড, আচ্ছা ফিনল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া, ইউএসএ, এসএসসি এক্সাম শেষ করে, ওকে ভেরি গুড সুলতানা আপু। তারপরে হচ্ছে সুইজারল্যান্ড বলছেন রাতুল ভাইয়া। আর কে কোন দেশে যেতে চান? হাওয়াই, আচ্ছা ফ্রান্স, ওকে। এবারে আমাকে বলেন তো কবে নাগাদ আপনি ওই দেশে যেতে চান, কবের মধ্যে যেতে চান? যেমন অলরেডি হচ্ছে আমাদেরকে সুলতান আপু বলেছিলেন যিনি এসএসসি শেষ করে যেতে চান। আচ্ছা, আপনি কয়দিনের মধ্যে যেতে চান?
এই বছর নাকি আগামী বছর নাকি 3 বছর পরে? কবে নাগাদ যেতে চান? 2026 আফটার এইচএসসি, ওকে 2025, 2026, 2026, 25 উইদিন 2026, আচ্ছা মানে 2026-এর মধ্যে যেতে চান। 2025, 2030 সাল, ওকে লং একটা প্ল্যান আপনার, ভেরি গুড। 2025 এই বছরের মধ্যে, আগামী কয়েক মাসের মধ্যে, ওকে ভেরি গুড। সো সবারই মোটামুটি কিন্তু দেখেন একটা প্ল্যান আছে যে আপনি কে কোন দেশে যেতে চান, কতদিনের জন্য যেতে চান, কবে নাগাদ যেতে চান, এই সব প্ল্যান কিন্তু আপনাদের আছে, ভেরি গুড। এখন আমার আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে খুব ভালো যে আপনাদের এত সুন্দর প্ল্যান যে আপনারা কবে নাগাদ যাবেন, কোথায় যাবেন, ভেরি গুড। কিন্তু আপনি কি টানা 10 মিনিট নন স্টপ না থেমে আমতা আমতা না করে অনর্গল ইংলিশে কথা বলে যেতে পারেন? কিংবা কোনো বিদেশি মনে হয় ইংরেজিতে কথা বলছে, সেটা আপনি শুনলেই সবকিছু বুঝতে পারেন যে সে কি বলছে না বলছে, প্রত্যেকটা শব্দ আপনি বুঝতে পারেন? অথবা আপনি যদি কোনো ইংরেজি লেখা দেখেন, সেই লেখাটা পড়ে কি আপনি 100% প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আপনি বুঝতে পারেন? বা আপনি ইংরেজিতে কি প্রত্যেকটা মানে পুরো একটা লেখা নির্ভুলভাবে কোনো ধরনের কোনো গ্রামাটিক্যাল মিস্টেক, তারপরে হচ্ছে স্পেলিং মিস্টেক, এই ধরনের ভুল ছাড়া আপনি লিখতে পারেন? বলেন তো, এগুলা পারেন? আচ্ছা, অনেকেই বলছেন হ্যাঁ পারি, অফকোর্স আই ক্যান অলমোস্ট 80%, না না পারি না, আচ্ছা না পারি না, না না, ওকে। যারা বলছেন পারেন, ভেরি গুড। যারা বলছেন না, অলসো ভেরি গুড, থ্যাংক ইউ ফর বিইং অনেস্ট। এখন কেস যেটা, সেটা হচ্ছে নিজের অবস্থানটা আপনারা একটু চিন্তা করেন নিজে নিজেই, যে আপনাদের অনেক প্ল্যান যে আপনারা 2025-এর মধ্যে যাবেন, 2026-এর মধ্যে যাবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, কোরিয়া, গ্রিস, কত দেশ, অনেক দেশের নাম আমি আজকে পড়লাম। সো এই যে আপনারা এত সুন্দর সুন্দর দেশে যাবেন, প্রত্যেকটা দেশে যেতেই কিন্তু আপনার ইংরেজি লাগবে। আপনি জার্মানি যান, আপনি কোরিয়া যান, এই প্রত্যেকটা দেশে যেতেই কিন্তু আপনার আইএলটিএস পরীক্ষাটা দিতে হবে। সুতরাং এই সমস্ত দেশে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? আপনার অবস্থান কি আপনাকে এই সমস্ত দেশে যেতে সাহায্য করবে, নাকি আরেকটু ভালো অবস্থান হলে আপনি আরেকটু ভালোভাবে যেতে পারবেন? যাই হোক, এই সমস্ত চিন্তা ভাবনা আপনারা করেন। এখন চলেন আমরা একটু মূল ক্লাসে যাই। আমরা আইএলটিএস কি একদম আইএলটিএস এর খুঁটিনাটি জানলাম, এবারে আমি একটু আমার সম্পর্কে বলি, আপনারা একটু আমার সম্পর্কে জানেন। আচ্ছা, আমি হচ্ছে সারাফ সামান্থা খান, আমি 10 মিনিট স্কুলে আইএলটিএস পড়াই এবং আমার আইএলটিএস এর ব্যান্ড স্কোর হচ্ছে 8। এখন পর্যন্ত আমি অলমোস্ট 700 জন স্টুডেন্টের সাথে পড়াশোনা করেছি। হোপফুলি আজকের ক্লাসের পরে এই 700টা আরো 100-200 হয়তো বেড়ে যাবে, যেহেতু অনেক অনেক স্টুডেন্টস আছেন আমাদের সাথে, ভেরি গুড। এখন চলেন আমরা একটু আইএলটিএস এর ডিটেইলসে যাই। এই যে এতক্ষণ আইএলটিএস কি, কিভাবে হয় না হয় সবকিছু জানলাম, আইএলটিএস কিভাবে কি করতে হয় সেটা একটু ডিটেইলস আমরা এখন জানি। আইএলটিএস এর আগে একটু দেখি যে যে কোনো ভাষা আমরা প্রপারলি বুঝি কিনা, জানি কিনা, অর্থাৎ ঠিকঠাকভাবে একদম 100% যথাযথভাবে জানি কিনা। এটা বলতে আসলে কি বোঝায়? 4টা জিনিস বোঝায়, হ্যাঁ, টোটাল 4টা। কি কি? যে আপনি সেই ভাষাটা শুনে বুঝতে পারেন কিনা, আপনি সেই ভাষায় ফ্লুয়েন্টলি অর্থাৎ একদম অনর্গলভাবে কথা বলতে পারেন কিনা, আপনি সেই ভাষার যে কোনো লেখা পড়ে বুঝতে পারেন কিনা, এবং আপনি সেই ভাষায় কিছু নির্ভুলভাবে লিখতে পারেন কিনা। সো 4টা জিনিস কি কি? শোনা, বলা, পড়া এবং লিখা। এই 4টা জিনিস হচ্ছে আপনি যে কোনো ভাষায় পারদর্শী কিনা সেইটা আপনাকে বোঝায়। আইএলটিএসেও ঠিক এই 4টা জিনিসে বা এই 4 ভাবে আপনাকে পরীক্ষা করা হয়, যে আপনি ইংরেজি ভাষাটা ঠিকঠাক শুনে কতটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমাদের লিসনিং। তারপরে হচ্ছে আপনার আপনি কতটুকু ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারছেন, সেটা হচ্ছে আমাদের স্পিকিং। তারপরে হচ্ছে আপনি যে কোনো লেখা পড়ে ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, সেটা হচ্ছে রিডিং। এবং লাস্টলি আপনি ঠিকঠাক মতো কিছু লিখতে পারছেন কিনা, নির্ভুলভাবে কোনো কিছু আপনি লিখতে পারছেন কিনা ইংরেজিতে, সেটা হচ্ছে রাইটিং। সো আমার এই টোটাল 4টা বিষয় আমার ইংরেজি টেস্ট করা হয় আইএলটিএস এ। কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ওকে, এখন আমরা একটু আইএলটিএস পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানি। হ্যাঁ,
যে আমরা যখন আমাদের স্কুল কলেজে বার্ষিক পরীক্ষা হতো, আমরা জিজ্ঞাসা করতাম না যে সিলেবাস কি, কত থেকে কত পড়বো, কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা। আইএলটিএসেও কি কি পরীক্ষা করা হয় আপনাকে, বা আপনার কি কি জানতে হয় সেটা একটু দেখি। আইএলটিএসে আপনি ইংরেজি পারেন কি পারেন না সেটা বোঝার জন্য টোটাল 4 ভাবে আপনাকে টেস্ট করা হয়, 4টা আলাদা আলাদা ভাবে আপনাকে টেস্ট করা হয়। কি কি? প্রথমটা হচ্ছে লিসনিং। লিসনিংয়ে ওই যে আপনি ঠিকঠাক মতো ইংরেজি শুনে আপনি বুঝতে পারছেন কিনা সেইটা হচ্ছে লিসনিং। লিসনিং পরীক্ষাটা অলমোস্ট 30 থেকে 40 মিনিটের হচ্ছে আমাদের লিসনিং পরীক্ষাটা হয়ে থাকে। তারপরটা হচ্ছে রিডিং, যে আপনি কোনো কিছু পড়ে, ইংরেজি কোনো কিছু পড়ে আপনি সেটা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এবং উত্তর করতে পারছেন কিনা। এটা 1 ঘন্টা একটা পরীক্ষা হয়। তারপরটা হচ্ছে রাইটিং। রাইটিংটা কি? রাইটিংটা হচ্ছে আপনি নির্ভুলভাবে কোনো কিছু ইংরেজিতে লিখতে পারছেন কিনা এবং ঠিকঠাক করে আপনি আপনার যেটা আপনার মাথায় আছে সেটা আপনি কাগজে কলমে ইংরেজিতে লিখে বুঝাতে পারছেন কিনা। এই পরীক্ষাটাও 1 ঘন্টা ধরে হয়। লাস্ট ওয়ান হচ্ছে স্পিকিং। স্পিকিং যেটা, সেটা হচ্ছে আমাদের আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন কিনা, আপনি ইংরেজিতে কথা বলে অন্যকে বুঝাতে পারছেন কিনা, ঠিকঠাক মতো আমতামতা না করে সুন্দরভাবে টানা ইংরেজিতে কথা বলতে পারছেন কিনা, সেইটা হচ্ছে স্পিকিং টেস্ট করে। এবং স্পিকিং 10 থেকে 15 মিনিটের মতো হয়ে থাকে। আচ্ছা, আমরা তো আইএলটিএস এর সিলেবাস জানলাম, কিন্তু আমরা পরীক্ষা দিব কোথায়? আমরা কি বাসায় বসে পরীক্ষা দিতে পারি, নাকি আমাদের আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্যই আবার বিদেশে যেতে হবে? কি আসলে এই পরীক্ষাটা কিন্তু হয় পুরা বাংলাদেশে অনেকগুলা আইএলটিএস পরীক্ষা নেওয়ার জন্য অনেকগুলা সেন্টার আছে। আমরা যেমন আমাদের এসএসসি এইচএসসি সেন্টারে পরীক্ষা দিতাম, যে আমাদের স্কুলে না, অন্য আরেক স্কুলে গিয়ে পরীক্ষা দিতাম বা অন্য আরেক কলেজে গিয়ে পরীক্ষা দিতাম। আইএলটিএসেও সেরকম আছে যে কিছু নির্দিষ্ট জায়গা আছে যারা আপনার আইএলটিএস পরীক্ষাটা নিবে। বাসায় বসে কোনো ধরনের কোনো আইএলটিএস পরীক্ষা দেওয়া যায় না। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, আইএলটিএস পরীক্ষা কিভাবে নেওয়া হয়, কিভাবে আপনি আইএলটিএস পরীক্ষা দিতে পারেন? আইএলটিএস পরীক্ষা 2 ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে পেপার বেসড, আরেকটা হচ্ছে কম্পিউটার বেসড। এখন পেপার বেসড কি আর কম্পিউটার বেসড কি 1 মিনিটেই আমরা জানতেছি। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে আসি, দ্যাট ইজ আইএলটিএস পরীক্ষা দিতে কয় টাকা লাগে বা আইএলটিএস পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত। আইএলটিএস পরীক্ষা দিতে আজকের ডেটে, আজকে এই যে আমাদের 21শে এপ্রিল, আজকের ডেটে 24,950 টাকা লাগে। সো 50 টাকা কম 25,000 টাকা আপনার কিন্তু আইএলটিএস পরীক্ষা দিতে লাগে। সো বুঝতেই পারতেছেন আইএলটিএস পরীক্ষা কিন্তু খুব যে সস্তা একটা পরীক্ষা যে আচ্ছা ঠিক আছে একবার দিলাম ভালো লাগলো না, মানে ভালো রেজাল্ট হলো না, আচ্ছা আরো 2-3 বার দিতে পারবো, সেটা কিন্তু চান্সটা কম। কারণ 25,000 টাকার মতো আপনার আইএলটিএস পরীক্ষা দিতে লাগবে। আচ্ছা, ওই যে বলছিলাম আমি যে হচ্ছে পেপার বেসড এবং কম্পিউটার বেসড কোনটা কি সেটা একটু দেখি। পেপার বেসড এক্সাম কি? আমরা ছোটবেলায় যে খাতা কলম নিয়ে যে পরীক্ষাগুলো দিতাম, যে প্রশ্ন আসতো, প্রশ্নে হচ্ছে আমাদের কাগজের প্রশ্ন আসতো এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের একটা খাতা দিত, কলম দিত, আমরা খাতা কলমে আমাদের উত্তরগুলা লিখতাম। এইটা হচ্ছে পেপার বেসড। আইএলটিএসও আপনাকে কিভাবে প্রশ্ন দিবে, কাগজের প্রশ্ন, এবং আপনাকে খাতা দিবে, কলম দিবে, আপনাকে সেখানে লিখে উত্তর করতে হবে। আর কম্পিউটার বেসড আমাদের আইএলটিএসটা কি? সেটা হচ্ছে আপনার প্রশ্ন, তারপরে উত্তরপত্র সব কিছু হচ্ছে আপনার যে কম্পিউটার স্ক্রিন সেখানে আসবে এবং আপনাকে কম্পিউটারে টাইপ করে হচ্ছে পরীক্ষাটা দিতে হবে। সো যারা মনে করেন যে আমার টাইপিং স্পিড খুব ভালো, আমার আমি হাতে যত দ্রুত লিখতে পারি তার থেকে বেশি আমি ভালো টাইপ করতে পারি, তাদের জন্য কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম। আর যাদের মনে হয় যে না আমি আসলে কম্পিউটার এত বেশি ভালো চালাইতে পারি না, আমার টাইপিং স্পিড খুবই খারাপ, তাদের জন্য পেপার বেসড। আচ্ছা, এই দুটার মধ্যে ছোট্ট 2-1টা পার্থক্য আছে, একটু দ্রুত আমি বলে দিই। একটা পার্থক্য হচ্ছে পেপার বেসড এক্সামে রেজাল্ট পেতে আপনার 13 থেকে 15 দিনের মতো সময় লাগে। সো রেজাল্ট আসতে অলমোস্ট 2 উইকস লেগে যায়, যেখানে কিনা আপনি কম্পিউটার বেসডে মাত্র 1 থেকে 5 দিন, মানে 1 সপ্তাহেরও কম সময় আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে পেপার বেসডে 1 স্কিল রিটেকের কোনো সুযোগ নাই। এখন 1 স্কিল রিটেকটা কি? আমরা দেখলাম না যে 4 ভাবে আমাদের ইংরেজি পরীক্ষা করা হয়। কি কি সেটা? লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, অর্থাৎ কানে শোনা, চোখে পড়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার মুখ দিয়ে বলা এবং হচ্ছে লেখা। এই যে টোটাল 4টা পরীক্ষা হচ্ছে,
মনে করেন এই টোটাল 4টা পরীক্ষার মধ্যে কোনো একটা পরীক্ষা আপনার বেশি খারাপ হয়ে গেল, বাকি 3টা মোটামুটি হয়েছে, কিন্তু কোনো একটা মনে করেন লিসনিংটাই আপনার অনেক খারাপ হয়ে গেল। আপনি চাইলে এই যে লিসনিং পরীক্ষাটা, এই পরীক্ষাটা শুধুমাত্র লিসনিং, এইটা আপনি আরেকবার দিতে পারেন, কিন্তু শুধুমাত্র সেটা আপনি কম্পিউটার বেসডে দিতে পারবেন। যদি আপনি পেপার বেসড পরীক্ষায় রেজিস্ট্রেশন করে থাকেন, পেপার বেসডে পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আর এই কাজটা কিন্তু করতে পারবেন না। আপনার যদি কোনো মডিউল বা এই যে কোনো এই যে 4টা দেখলাম 4 ভাবে যে আপনার পরীক্ষা করা হয়, এর মধ্যে কোনোটা যদি খারাপ হয়ে যায় পেপার বেসডে, আপনার পুরো পরীক্ষাটা আবার দিতে হবে। আচ্ছা, এবারে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা তো জানলাম যে আইএলটিএস কি হয় না হয়, কিন্তু আইএলটিএস এর রেজাল্টটা কিভাবে হয়, কিভাবে আসলে মার্কসটা ক্যালকুলেট করা হয়। আইএলটিএস এ সর্বোচ্চ স্কোর হচ্ছে 9, সর্বোচ্চ স্কোর 9 এবং সর্বনিম্ন স্কোর হচ্ছে 1। সো আইএলটিএস এ আপনি সর্বোচ্চ পেতে পারবেন হচ্ছে 9 এবং সর্বনিম্ন পেতে পারবেন হচ্ছে 1। এখন যেটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা, আমরা যে দেখলাম যে 4টা পরীক্ষা, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টাতে আলাদা আলাদাভাবে স্কোর হয় এবং এই 4টা স্কোরের গড় করে হচ্ছে আপনার টোটাল একটা স্কোর দেওয়া হয়। মনে করেন আপনি লিসনিংয়ে পেয়েছেন 7.5, 9-এর মধ্যে আউট অফ 9, রিডিংয়ে 6 আউট অফ 9, রাইটিংয়েও 5.5 আউট অফ 9 অ্যান্ড স্পিকিংয়ে 7 আউট অফ 9। এখন এই 4টা মার্কসকে যদি আপনি যোগ করে 4 দিয়ে ভাগ করেন, সোজা গড় করলেন আর কি, হ্যাঁ, 4 সব যোগ করে 4 দিয়ে ভাগ, আপনার রেজাল্ট কিন্তু আসবে 6.5। এই যে 6.5 আসলো, এই 6.5টাই হচ্ছে আপনার ব্যান্ড স্কোর। টোটাল যে ব্যান্ড স্কোর সেটা হচ্ছে 6.5। আউট অফ 9 আপনি 6.5 পেয়েছেন। কি মনে হয় আপনাদের, আউট অফ 9 6.5 কি একটা ভালো স্কোর নাকি খারাপ স্কোর বলেন তো? আউট অফ 9 যদি আপনি 6.5 পেয়ে থাকেন, সেটা কি একটা ভালো স্কোর নাকি খারাপ স্কোর? আপনি যদি 6.5 পেতেন, আপনি কি খুশি হতেন নাকি মনে হতো না আরেকটু বেশি আসলে পাওয়া উচিত ছিল? কি মনে হয় বলেন তো? আচ্ছা, ভালো স্কোর, ভালো স্কোর, অনেক ভালো স্কোর, অ্যাবসলিউটলি ওয়েল, ভালো, আর একটু ভালো হতে পারতো, মোটামুটি, ওকে, তারপরে খুব একটা ভালো না, ভালো না, ভালো না, আচ্ছা ভালো, অনেক ভালো, ওকে। এক একজনের এক এক রকম মতামত, যে হচ্ছে অনেকে মনে করছেন যে আচ্ছা খুব ভালো, আবার অনেকে মনে হচ্ছে যে না আর একটু ভালো হয়তো হতে পারতো। আচ্ছা, এরপরে আমরা সরাসরি আমাদের লিসনিং নিয়ে, আমরা যে বলছিলাম যে আমরা লিসনিং নিয়ে কথা বলবো। আইএলটিএস এর এই যে পুরো আইএলটিএস, এই পুরো আইএলটিএস এর সবচেয়ে ইজি হচ্ছে লিসনিং। সো আমরা কিন্তু আজকে ওই সবচেয়ে ইজি জিনিসটা একদম ক্র্যাক করে ফেলবো, একদম আমরা অনেক কিছু আমরা ওই আইএলটিএস লিসনিং এর আজকে আমরা জানবো। কিন্তু আইএলটিএস লিসনিং সম্পর্কে জানার আগে একটু, আপনি যদি 10 মিনিট স্কুলের সাথে আপনার আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, তাহলে কি কিভাবে নিতে পারেন সেইটা আমি একটু ঠস ঠস করে বলে দিই। 2 ভাবে আসলে 10 মিনিট স্কুলের সাথে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। একটা হচ্ছে অনলাইনে, আর একটা হচ্ছে অফলাইনে। আচ্ছা, অনলাইনে কি কিভাবে নিতে পারেন? প্রথমটা হচ্ছে রেকর্ডেড কোর্স, সেটা হচ্ছে মুনজারিন শাহিদাপুর, কিন্তু অনেকগুলো রেকর্ডেড ভিডিও আছে। সো এই যে রেকর্ডেড ভিডিওগুলা, এই রেকর্ডেড ভিডিওগুলা আপনি বাসায় বসে আপনার সময় মতো দেখে নিতে পারেন এবং দেখে দেখে আপনি আইএলটিএস এর একটা প্রিপারেশন নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি একটা লাইভ কোর্স আছে কিন্তু আমাদের অনলাইনে আইএলটিএস লাইভ ব্যাচ আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রতিদিন অনলাইনে, প্রতি সপ্তাহে আর কি অনলাইনে ক্লাস হবে। টোটাল 4 থেকে 5 জন টিচার মিলে আমরা ক্লাস নিই, আমিও তাদের মধ্যে একজন, এবং 3 মাস ধরে আমরা আপনার সাথে হচ্ছে আইএলটিএস নিয়ে কথাবার্তা বলবো, পড়াশোনা করবো, আপনাকে আইএলটিএস এর 0 থেকে সব কিছু আমরা সেখানে সেই কোর্সে শেখাবো। আচ্ছা, এবারে যাদের মনে হয় যে না অনলাইন না, আমি একটু অফলাইনে কোর্স করতে চাই, তাদের জন্য ক্লাসরুমে বসে সরাসরি টিচারের সাথে কথাবার্তা বলে কোর্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট স্কুলের অনেকগুলো ইংলিশ সেন্টার আছে। ঢাকার মধ্যে টোটাল 4টা, কি কি? উত্তরা, পান্থপথ, মগবাজার এবং মিরপুর। আর ঢাকার বাইরে চিটাগাঙে কিন্তু একটা ইংলিশ সেন্টার আছে। সুতরাং আপনারা
এই জায়গাগুলোর আশপাশে যদি থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা অফলাইনে চলে যেতে পারেন, অফলাইনে কোর্স করতে পারেন। আর যদি আপনারা আরেকটু দূরে থাকেন, যে এই জায়গাগুলোর আশপাশে থাকছেন, অনলাইনে কোর্স করলেই সুবিধা, সেক্ষেত্রে আপনি হয় মুনজেরিনাপুর রেকর্ডেড কোর্সটা করতে পারেন, ঘরে বসে যে কোনো সময় একদম ইচ্ছা মতো আপনি আপনার ভিডিওগুলো দেখলেন, দেখে তারপর প্রিপারেশন নিলেন। অথবা যদি মনে হয় যে না, এইভাবে যদি আমি রুটিনে না থাকি তাহলে হয়তো হবে না, ওই যে একটা গাইডেন্স আমার দরকার, একটা ঠেলা দেওয়া দরকার পড়াশোনার জন্য, সেটার জন্য আমাদের অনলাইনে লাইভ কোর্সে জয়েন হয়ে যেতে পারে। উইকলি আমাদের 3টা ক্লাস থাকে। ওকে, আর যদি আজ সম্পর্কে আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, যে কোনো সময় কিন্তু 16910 এই নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে কল করে আপনার যে কোনো জিজ্ঞাসা করতে পারেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আপু যে হচ্ছে কি আপনাদের সাথে আসলে আইএলটিএস করে এখন পর্যন্ত কে কিরকম রেজাল্ট করেছে। ভেরি গুড কোয়েশ্চেন। এখন পর্যন্ত আমাদের সাথে আইএলটিএস কোর্স করে কিন্তু 8.5, 8, 7, 7.5, 6, 6.5 এরকম কিন্তু অনেক ভালো ভালো স্কোর আমাদের সাথে কোর্স করে স্টুডেন্টসরা করেছেন। সুতরাং আপনি যদি আমাদের সাথে আইএলটিএস এর জার্নিতে যুক্ত হতে চান, কিভাবে হতে চান সেটা একটু মাথায় নিয়ে নেন, এবং তারপরে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনি 16910 এই নাম্বারে কল করতে পারেন। আচ্ছা, এবারে চলেন আমরা হচ্ছে আইএলটিএস লিসনিং এ ঢুকে যাই। আইএলটিএস লিসনিং এ কি কিভাবে হয় না হয় এগুলো একটু জানি। আইএলটিএস লিসনিং কি, জিনিসটা কি? আইএলটিএস লিসনিং টেস্ট হচ্ছে আপনাকে প্রথমে একটা প্রশ্ন দেওয়া হবে। আপনি যদি পেপার বেসড এক্সাম দেন তাহলে হচ্ছে আপনাকে একটা কাগজের একটা প্রশ্ন, সেখানে অনেকগুলো প্রশ্ন থাকবে। আর যদি আপনি কম্পিউটার বেসড এক্সাম দেন তাহলে আপনার স্ক্রিনে অনেকগুলা প্রশ্ন চলে আসবে। সো প্রথমে একটা প্রশ্ন আপনাকে দেওয়া হলো, তারপরেরটা, এই প্রশ্নগুলিতে আপনাকে নানান ধরনের পরিস্থিতি বা নানান ধরনের সিচুয়েশন, নানান ধরনের কথোপকথন, এই রিলেটেড প্রশ্নগুলো হবে। এবং প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, যেমন ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, তারপরে এমসিকিউ হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে এক কথায় উত্তর, দুই কথায় উত্তর, এরকম প্রশ্ন হতে পারে। তারপরে ম্যাচিং, ছোটবেলায় যে আমরা ম্যাচিং করতাম, এই পাশ থেকে টেনে টেনে দাগে এই পাশে মিলাতাম, ওরকম ম্যাচিংও আসতে পারে। সো এরকম নানান ধরনের প্রশ্ন আপনার আইএলটিএস লিসনিং এ আসে। আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, আপনাকে একটা অডিও শোনানো হবে। অডিও কি? অডিও হচ্ছে মনে করেন একটা গান, যে গানে কোনো সুর নাই, খালি কথা। সো এরকম একটা রেকর্ডিং আপনাকে শোনানো হবে। এই রেকর্ডিংটা আপনার, এই যে প্রশ্নটা আপনাকে দিয়েছে, এই প্রশ্নটার আশেপাশে বা এই প্রশ্নটা রিলেটেড অডিও শোনানো হবে। সো প্রশ্নটা যেটা এবং অডিও যেটা, দুইটা মিল থাকবে। এখন হতে পারে যে প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে হুবহু অডিওটাও বলছে, এটা খুব কম হয়, মনে করেন দুই একটা কোয়েশ্চেনের জন্য এটা হয়তো হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা হবে সেটা হচ্ছে প্রশ্নে যেটা বলছে এবং অডিওতে যেটা শোনাচ্ছে সেটা হুবহু মিলে না, একটু ঘুরানো থাকে। সো এইরকম আপনাকে অডিও শোনানো হবে এবং এই অডিওটা শুনে আপনাকে আপনার প্রশ্নের উত্তর বের করতে হবে, এবং অডিও থেকে নেওয়া কোনো শব্দ দিয়ে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের উত্তর করতে হবে। এই হচ্ছে আমাদের আইএলটিএস লিসনিং। আচ্ছা, পরেরটা দেখেন, আইএলটিএস লিসনিং টেস্টে কি কি মানে বৈশিষ্ট্য কি, কয়টা কোয়েশ্চেন আসে, কতক্ষণ পরীক্ষা, কি হয় না হয়, এটা একটু জানা দরকার। আইএলটিএস লিসনিং টেস্টে কিন্তু টোটাল 30 মিনিট সময় থাকে, অর্থাৎ 30 মিনিটের একটা অডিও আপনাকে শোনানো হয়। এই অডিওটা 2 মিনিট কম বা বেশিও হতে পারে। সো 32 মিনিট, 28 মিনিট, এরকম 2 মিনিট কম বেশি একটা অডিও আপনাকে শোনানো হতে পারে। টোটাল প্রশ্ন থাকবে 40টা। সো 40টা প্রশ্ন এবং প্রত্যেকটার মার্কস সমান 1 মার্ক করে। সো টোটাল 40 নাম্বার। আচ্ছা, এই যে বললাম যে আপনাকে একটা অডিও শোনানো হবে লিসনিং এ, এই অডিওটা আপনি কিভাবে শুনবেন? এই অডিওটা হচ্ছে আপনি যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিবেন, যেখানে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে আপনাকে হয় হেডফোন দিবে, না হলে হচ্ছে স্পিকারে অডিওটা ছেড়ে দিবে। সো ওরাই আপনাকে অডিওটা শোনাবে। এই জিনিস, একটা জিনিস মনে রাখা ভীষণ দরকার, সেটা হচ্ছে আপনি পুরো লিসনিং টেস্টে অডিও মাত্র একবারই শুনতে পাবেন, এবং এই অডিওটা যারা এক্সাম নিচ্ছেন বা এক্সামে যারা স্যার ম্যাম আছেন, যারা দেখবেন যে আপনি দেখাদেখি করতেছেন কিনা, তারাই কিন্তু এক্সামের অডিওটা ছাড়বেন,
এবং এই অডিওটা প্লে করা যাবে না, মানে আপনি প্লে করতে পারবেন না, কেউ পজ করতে পারবে না, সামনে টানা পিছনে টানা কিছুই করতে পারবেন না। সো অডিওটা অডিওটার মতো চলতে থাকবে এবং আপনাকে অডিওটা শুনতে থাকা অবস্থায় প্রশ্নের উত্তরগুলা করতে হবে। আচ্ছা, আরো দুই একটা জিনিস হচ্ছে আমাদের আইএলটিএস সম্পর্কে জানা দরকার। যেমন আইএলটিএস এর লিসনিং টেস্ট 4টা আলাদা সেকশনে ভাগ করা। সো 4টা ধাপে হচ্ছে আপনার আইএলটিএস এর লিসনিং টেস্ট হয়। প্রতিটা কিছু গ্যাপ থাকে, অর্থাৎ একটা সেকশন মানে একটা পার্ট আইএলটিএস লিসনিং যদি শেষ হয়ে যায় 10-15 সেকেন্ডের একটা ব্রেক, মানে 10-15 সেকেন্ড চুপচাপ থাকবে সব, আপনি কানে কিছু শুনবেন না। 10-15 সেকেন্ডের পর থেকে আপনাকে আবার নতুন করে হচ্ছে অডিও শোনানো হবে। আচ্ছা, প্রথম যে পার্ট আইএলটিএস লিসনিং এর প্রথম পার্ট বা প্রথম সেকশন, সেটা সবচেয়ে সহজ হয় এবং যত সেকশন বাড়বে, যত পার্ট বাড়বে, মানে পার্ট 2, পার্ট 3 এগুলা আরো কঠিন হয়। তাহলে সবচেয়ে কঠিন কোন পার্টটা? পার্ট 4। কারণ আমার আইএলটিএস এ টোটাল 4টা সেকশন, অর্থাৎ 4টা পার্টে পরীক্ষা হয়। পার্ট 1 যদি সবচেয়ে সহজ হয়, তাহলে পার্ট 4 হচ্ছে সবচেয়ে কঠিন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি, দ্যাট ইজ লিসনিং এর কোনো পার্টিকুলার নেগেটিভ মার্কিং নাই। সো আপনি যদি কোনো প্রশ্নের উত্তর মিস করে যান, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে না পারেন, তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি জাস্ট কোনো একটা কিছু গেস করে আন্দাজে কোনো একটা কিছু দাগায় আসেন, কারণ লেগে তো যাইতেও পারে, তাই না? আপনি যেটা লিখলেন এটা সঠিক উত্তর হয়েও যেতে পারে। যদি হয়ে যায় তাহলে তো আপনার 1 মার্কস, আর যদি কোনো কারণে ভুল হয়, নেগেটিভ মার্কিং যেহেতু নাই, হাইয়েস্ট 0ই পাবেন। সো আপনি কিছু না কিছু একটা লিখে আসার চেষ্টা করবেন। আচ্ছা, এবার এই যে বলছিলাম সেকশন কি, হাবিজাবি কি হচ্ছে না হচ্ছে, একটু সুন্দর করে আরেকবার একটু বুঝাই। সেটা হচ্ছে আইএলটিএস এ টোটাল 4টা পার্টে পরীক্ষা হবে, 4টা সেকশন। এই যে 4টা সেকশন, প্রথম সেকশনটা হচ্ছে আমার ইজি, তারপরেরটা হচ্ছে মিডিয়াম, তারপরেরটা একটু কঠিন, মিডিয়ামের থেকে আরেকটু সামান্য কঠিন, আর লাস্টেরটা হচ্ছে আমার সবচেয়ে কঠিন। আচ্ছা, এবারে কয়টা করে প্রশ্ন বা কত করে মার্কস থাকে? আমার প্রথম সেকশনে 10টা প্রশ্ন থাকছে, দ্বিতীয় সেকশনেও আমার 10টা প্রশ্ন, তৃতীয়তেও 10টা, চতুর্থতেও 10টা, এবং আমরা জানি যে এখানে প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 1 করে। সো আমার প্রথম সেকশনে 10 মার্কস, তারপরের সেকশনেও 10 মার্কস, 10 মার্কস করে প্রত্যেকটা সেকশনে যাচ্ছে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে কতক্ষণ ধরে পরীক্ষাটা হবে। এই যে সেকশন বললাম, এই সেকশনে কতক্ষণের অডিও শোনানো হবে বা কতক্ষণের পরীক্ষা হবে, সেটা হচ্ছে প্রতিটা সেকশনের অডিও 6 থেকে 8 মিনিট এর মাঝে হয়। সো এই যে 6 থেকে 8 মিনিট, প্রথম সেকশনে 6 থেকে 8 মিনিট অডিও আপনি শুনলেন, তারপর একটা ছোট্ট ব্রেক 10-15 সেকেন্ডের, তারপর আবার হচ্ছে আপনি সেকেন্ড সেকশনের 6 থেকে 8 মিনিটের অডিও শুনতে যাবেন। ঠিক আছে? ওকে, এবারে আইএলটিএস লিসনিং এ কত ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, এইটা নিয়ে আমরা কথা বলি। টোটাল 9 ধরনের প্রশ্ন আসে, এর থেকে বেশি কিন্তু আসে না। ফর্ম কমপ্লিশন, এই ফর্ম কমপ্লিশনটাই আজকে আমরা ক্লাসের মধ্যে করব। তারপরে হচ্ছে টেবিল কমপ্লিশন, সেন্টেন্স এন্ড নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, তারপর হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন্স, তারপর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউ, তারপর হচ্ছে ম্যাপ লেবেলিং, তারপরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, এবং লাস্টলি হচ্ছে ফ্লো চার্টস কমপ্লিশন বা ডায়াগ্রাম কমপ্লিশন। টোটাল এই 9 ধরনের প্রশ্ন আমার আইএলটিএস লিসনিং এ আসে। কিন্তু ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই, জানলা 9 ধরনের প্রশ্ন আসবে, এতগুলো প্রশ্ন আসবে, কিভাবে আমি এতগুলো প্রশ্ন সলভ করব? কারণ 9 ধরনের প্রশ্ন আসে মানে হচ্ছে কি এই 9টাই যে প্রশ্ন আসবে আপনার পরীক্ষায় এমন কোনো কথা নাই। এই 9টা প্রশ্নের মধ্যে থেকে ঘুরায় ফিরায় হয়তো 5টা থেকে 7টা প্রশ্ন আসবে। তবে এক্স্যাক্টলি কয়টা প্রশ্ন কোথায় আসবে, কোন প্রশ্নগুলো আসবে, এইটা আসলে বলা সম্ভব না। সো এই জন্য আমাদেরকে আসলে এই 9টা প্রশ্নই, 9 টাইপের প্রশ্নই আমাদের আসলে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রশ্নগুলা কিন্তু হচ্ছে আমরা যেহেতু জানি যে পেপার বেসড আর কম্পিউটার বেসড দুইটা আলাদাভাবে পরীক্ষা হয়, মানে পেপারে লিখে পরীক্ষা দিতে হয় আর কম্পিউটারে স্ক্রিনে দেখে পরীক্ষা দিতে হয়। সো কোয়েশ্চেনগুলো দেখতে একটু অন্যরকম লাগতে পারে, পেপার বেসড একরকম আর কম্পিউটার বেসড একরকম, কিন্তু প্রশ্নের মান, যে প্রশ্ন কত কঠিন বা প্রশ্ন কত সোজা হচ্ছে, তারপরে হচ্ছে মার্কিং, এই সব জিনিস সেম, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট চোখের দেখায় সামান্য ভিন্ন আপনাদের অনেকের কাছে লাগতে পারে, আবার নাও লাগতে পারে। ওকে, এবার চলেন আমরা হচ্ছে আইএলটিএস লিসনিং হাতে কলমে শিখি।
আইএলটিএস লিসনিং এর যে ফর্ম কমপ্লিশন, এই ফর্ম কমপ্লিশন কোয়েশ্চেনটা আমরা একদম জিরো থেকে আজকে শিখব। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, তা আমাকে আপনারা করতে পারেন যে ফর্ম কমপ্লিশনটা কি, এই জিনিসটা কিভাবে করে, আমি তো কখনো শুনি নাই ফর্ম কমপ্লিশনের নাম, আমি তো কোনো এই যে এত বছর ধরে পড়াশোনা করতেছি কোথাও তো আমি ফর্ম কমপ্লিশন শুনি নাই। ফর্ম কমপ্লিশন কি? ফর্ম কমপ্লিশন জানার আগে আমরা একটু ফর্ম কি এটা একটু বোঝার চেষ্টা করি। ফর্ম হচ্ছে আমরা যে কোনো জায়গায় যদি ভর্তি হতে চাই, স্কুল কলেজ বা ভার্সিটিতে ভর্তি হতে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে মনে করেন আপনি কোনো কারণে হচ্ছে হসপিটালে গেছেন, হসপিটালে আপনাকে ভর্তি নেওয়ার জন্য তারা কিন্তু আপনাকে একটা ফর্ম দিবে, দিয়ে বলবে যে নেন আপনি এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু লিখেন। তাছাড়াও আপনি মনে করেন যে কোথাও আপনি কোনো অফিসে গেছেন, সেই অফিসেও হয়তো আপনাকে একটা ফর্ম দিয়ে বলবেন নেন আপনি আপনার ডিটেলস দেন। এই যে ফর্ম, এইটাই কিন্তু লিসনিংও এই সেম ফর্ম থাকে। সো আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ফর্ম পূরণ করি, যে ভার্সিটির ভর্তির জন্য বা স্কুল কলেজে ভর্তির জন্য, কিংবা আমরা যে ঘরে বসে নানান ধরনের শপিং করি না, অনলাইন শপিং করার জন্য কিন্তু আমরা ফর্ম পূরণ করি, সেখানে আমরা আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দেই। সো সেরকম ফর্মই আপনার কাছে আইএলটিএস লিসনিংও দেওয়া হবে। সেখানে ওই ফর্ম রিলেটেডই আপনাকে একটা অডিও শোনানো হবে। মনে করেন যে আপনাকে যে ফর্মটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এরকম একটা অনলাইনে আপনি কোনো কিছু একটা অর্ডার করছেন সেটার ফর্ম, অডিওটা আপনাকে সেটাই শোনানো হবে। এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে কিছু কিছু ইনফরমেশন ওরা দিয়ে দিবে, কিছু কিছু ইনফরমেশন আপনাকে দেওয়া হবে না। এই যে ইনফরমেশনগুলো আপনাকে দেওয়া হবে না, যে ইনফরমেশনগুলো মিসিং থাকবে, এই ইনফরমেশনগুলি আপনাকে অডিও থেকে শুনে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন বলেন তো ফর্ম কমপ্লিশন জিনিসটা যে শুনলেন, যে জিনিসটা কি, কত কঠিন লাগতেছে বলেন তো? কত কঠিন লাগতেছে আপনাদের কাছে ফর্ম কমপ্লিশনটা? কঠিন? মোটেই কঠিন না, সহজ লাগতেছে। আচ্ছা, ভালো লাগতেছে শুনে। আচ্ছা, প্র্যাকটিস করতে চাই। ওকে, সহজই আছে মনে হচ্ছে, একটু কঠিন না একেবারেই। আচ্ছা, ওকে, সুতরাং মোটামুটি আপনাদের সবার কাছে মনে হচ্ছে যে না, ফর্ম কমপ্লিশন আসলে খুব একটা কঠিন না। ইয়েস, ফর্ম কমপ্লিশন একেবারেই সহজ, খুবই সহজ ফর্ম কমপ্লিশন। হ্যাঁ, ডাল ভাত খাওয়া যত সহজ, ডাল ভাত রান্না করা যত সহজ, ফর্ম কমপ্লিশন ও লিসনিং এর মধ্যে বা আইএলটিএস এর মধ্যে ফর্ম কমপ্লিশন তার থেকেও সহজ। সো ফর্ম কমপ্লিশন দেখতে কিরকম হয়? এইটা হচ্ছে একটা ফর্ম কমপ্লিশন প্রশ্ন। আমি একটু শর্ট করে আপনাদের বুঝাই দেই যে দেখেন, এইখানে কিন্তু এটা একটা ফর্ম, এই ফর্মে অনেক ইনফরমেশন আছে, যেমন এই লাইনে একটা ইনফরমেশন, এই লাইনে একটা ইনফরমেশন, এই লাইনে একটা ইনফরমেশন, কিন্তু কয়েকটা ইনফরমেশন মিসিং। যেমন এই যে এই ইনফরমেশনটা মিসিং, 1 নম্বরে ইনফরমেশনটা নাই, মিসিং। তারপরে 2 নম্বরেও ইনফরমেশন নাই, মিসিং। 3এও ইনফরমেশন নাই, মিসিং। কিছু কিছু ইনফরমেশন কিন্তু মিসিং। এই মিসিং ইনফরমেশন গুলাই আমাদেরকে খুঁজে এনে বসাই দিতে হবে, এটাই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। কিভাবে আমরা তাহলে এই খুঁজে এনে যে বসাবো, কিভাবে বসাবো, কি কি করতে পারি আমরা ফর্ম কমপ্লিশন সমাধানের জন্য, টেকনিকটা তো জানতে হবে। টেকনিকটা নিয়ে কথা বলি চলেন। প্রথমেই আপনি প্রশ্নের হেডিং এবং সাব হেডিং পড়বেন। এখন হেডিং কি, সাব হেডিং কি, এটা তো জানতে হবে। এই যে দেখেন, ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এটা কিন্তু ফর্মের কোনো ইনফরমেশন না, বরং এইটা কিন্তু ফর্মের একটা নাম বা ফর্মের একটা পার্টের হচ্ছে কি আপনার হেডলাইন। সো এইটা কিন্তু একটা হেডিং। তারপরে এই যে টিপিক্যাল জবস, এই যে দেখেন, আপনি দেখে বুঝতে পারবেন যে বোল্ড করে দেওয়া থাকবে, বা এই যে দেখেন এগুলো পয়েন্ট করে দেওয়া এবং পয়েন্টের আগে একটা লেখা, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পয়েন্টগুলোর হেডিং হচ্ছে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এই নিচের পয়েন্টগুলোর হেডিং হচ্ছে টিপিক্যাল জবস। এটা তো আমরা দেখেই বুঝতে পারবো। সো আমরা একটু হেডিং আর সাব হেডিংটা পড়ে আমরা বুঝবো যে কি রিলেটেড ফর্ম আমার। ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, রিক্রুটমেন্ট মানে কি? রিক্রুটমেন্ট মানে হচ্ছে যারা আসলে রিক্রুট করে, অর্থাৎ যারা আসলে মানুষজনদেরকে চাকরি দেয়, চাকরির কোনো এজেন্সি হয়তো এই ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি হবে। আচ্ছা, এবার এই যে যেমন আমাদের দেশে হচ্ছে বিডি জবস, যেমন একটা এরকম এজেন্সি, যে তারা হচ্ছে কি নানান ধরনের মানুষজনকে হচ্ছে চাকরি দেয়, বা নানান ধরনের মানুষজন তাদের মাধ্যমে, ওদের যে এজেন্সিটা তাদের মাধ্যমে চাকরি পায়, এইরকম। আচ্ছা,
টিপিক্যাল জবস এইটার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি ওরা আসলে কি কি ধরনের চাকরি নিয়ে কাজ করে, যে ওরা হয়তো দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো টিচার রিলেটেড যে সমস্ত চাকরি সেটা নিয়ে কাজ করে হয়তো, বা হয়তো দেখা যাচ্ছে যে কোনো যে আপনার ব্যাংকের যে সমস্ত খালি জায়গা থাকে সেগুলো নিয়ে কাজ করে, ব্যাংকে চাকরি দেওয়া নিয়ে কাজ করে, আবার হয়তো দেখা যাচ্ছে মিডিয়াতে চাকরি দেওয়া নিয়ে কাজ করে। সো কি নিয়ে কাজ করে, কি ধরনের চাকরি নিয়ে কাজ করে, সেইটা হচ্ছে আমার টিপিক্যাল জবস। আমি কিন্তু জানিও না, আমি কিন্তু প্রশ্নও পড়ি নাই এখনো যে প্রশ্নের মধ্যে কি আছে না আছে, আমি কিন্তু অডিওও শুনি নাই, আমি জাস্ট ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি এবং টিপিক্যাল জবস এই দুটা শুনে বা এই দুটা প্রথম দেখে কি মনে হচ্ছে আমার, আমি সেইটা আপনাদেরকে বললাম। আচ্ছা, এখন এইটা তো গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপটা কি? সেটা হচ্ছে অডিও শুরু হওয়ার আগেই, অডিও এখনো শুরু হয় নাই, অডিও শুরু হয়ে যাওয়ার আগেই আপনার দ্রুত প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে যে আপনার কাছে কি উত্তর চাচ্ছে বা আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে, সেইটা আপনার অডিও শুরু হওয়ার আগেই বুঝে ফেলতে হবে। প্রথমেই দেখেন যে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এই যে এখানে দেখেন অনেক কিছু আমরা কিন্তু আগে দেখছিলাম যে কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে না আছে। আচ্ছা, এইটা আমরা বুঝবো যে আমাদের কাছে কি কি জানতে চাচ্ছে, এইটা আমরা দেখবো। আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে উত্তরগুলা কি হতে পারে, কি ধরনের ওয়ার্ড হতে পারে বা কি ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, সেইটাও আমরা একটু পারলে ফিগার আউট করার চেষ্টা করব। আচ্ছা, দেখেন আমরা দুইটা কাজ একসাথে করার চেষ্টা করি এখনই। ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, অ্যাড্রেস অফ এজেন্সি, মানে এই এজেন্সিটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা আমার কাছে দেওয়া আছে যে 497 ইস্ট সাইড ডকল্যান্ডস। আচ্ছা, অর্থাৎ জিনিসটা কোথায় অবস্থিত সেইটা আমাকে বলা আছে। ওকে, নেম অফ এজেন্ট, নেম অফ এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে তাদের ওখানে একজন কাজ করেন, তাকেই হয়তো বা এজেন্ট বলা হচ্ছে। অর্থাৎ ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি একজন যিনি ওখানকার এমপ্লয়ি, যিনি ওখানে চাকরি করেন, তার নাম বেকি ড্যাশ। বেকি কিন্তু একটা নাম, নামের পরে ড্যাশ দেওয়া। আমি আপনাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই। হ্যাঁ, আমার নাম কে কার কার মনে আছে বলেন তো? আমার নাম মনে আছে আপনাদের? আমার নাম যদি মনে থাকে তাহলে এই জিনিসটা সলভ করতে পারবেন ইজিলি। দেখেন, সারাফ, সারাফ হচ্ছে একটা নাম, এই নামের পরে দুইটা গ্যাপ দেওয়া, তাহলে এই দুটা গ্যাপে কি হবে? এই দুটা গ্যাপে কি হবে বলেন তো? এই দুটা গ্যাপে কিন্তু আমার নামই হবে, আমার নামের যে বাকি অংশ সেই অংশটা হবে। সো আমার নামের বাকি অংশটা এই দুটো অংশে বসবে। আচ্ছা আচ্ছা, অনেকেই আমার নাম ঠিকঠাক বলতেছেন, ভেরি গুড। আমার পুরো নাম হচ্ছে সারাফ সামান্থা খান। সো এই যে এখানে সামান্থা বসবে, সেকেন্ড গ্যাপে সামান্থা বসবে এবং লাস্ট গ্যাপে হচ্ছে খান বসবে। সেরকমই বেকি যে এখানে লেখা আছে, তাহলে পরের গ্যাপে কি বসবে? বেকির লাস্ট নেম। বেকি হচ্ছে ফার্স্ট নেম এবং বেকির লাস্ট নেম যেটা, অর্থাৎ বেকির নামের পরের অংশটা হচ্ছে আমার এইখানে বসবে। তো বুঝতেই পারতেছি যে নামের শেষের অংশ, সার নেম যেটাকে আমরা বলি বা বংশের নেম যেটাকে আমরা বলি, সেইটা হয়তো বসবে। আচ্ছা, পরে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, ভালো কথা, একটা ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু সেই ফোন নাম্বার কার ফোন নাম্বার, কিসের ফোন নাম্বার আমাদের আপাতত দরকার নাই। বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, এটার মানে কি? মানে হচ্ছে তাকে কখন কল করলে ভালো হবে। বেস্ট টু কল হার মানে তাকে এই ড্যাশে কল করা ভালো। সো এই ড্যাশ মানে কি? এখানে আমরা একটা কোনো সময় বসাবো যে তাকে এই সময় কল করা ভালো, যে দিনের বেলা, রাতের বেলা, রাত 9টা বাজে, সকাল 8টা বাজে, কখন কল করা ভালো, এইটা আমাদের কাছে জানতে চাচ্ছে। সো আমরা জাস্ট সিম্পলি টাইমটা হয়তো বসাবো যে কখন কল করা ভালো। আচ্ছা, পরেরটা দেখেন টিপিক্যাল জবস। টিপিক্যাল জবসে দেখেন ক্লারিক্যাল অ্যান্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। সো ক্লারিক্যাল মানে ক্লার্ক টাইপের যে সমস্ত চাকরি আছে সেগুলা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে, মানে ওই যে ব্যাংকিং সেক্টর বা হচ্ছে এই সমস্ত সেক্টরের দিকে হচ্ছে তারা নানা ধরনের ক্লারিক্যাল জব দিয়ে থাকে এই আমার ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি। আচ্ছা, মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস। তার মানে মাস্ট হ্যাভ মানে কি? মাস্ট হ্যাভ মানে হচ্ছে অবশ্যই থাকতে হবে। সো অবশ্যই কি থাকতে হবে? গুড ড্যাশ স্কিলস। তো কোনো একটা স্কিল আপনার খুব ভালো থাকতে হবে।
কোনো একটা স্কিল যেটা আপনার খুবই ভালো থাকতে হবে, সেই স্কিলটার নাম আমার বের করতে হবে। আচ্ছা, জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান ড্যাশ। সো জবস আর ইউজুয়ালি ফর মানে কি, যে জবসগুলো আসলে কয় দিনের জন্য হইতে পারে বা কয় মাসের জন্য হইতে পারে, মানে কত টাইমের জন্য এই চাকরিগুলা হয় জেনারেলি। ইউজুয়ালি মানে কি সাধারণত, সো কত টাইমের জন্য এই চাকরিগুলা সাধারণত হয়ে থাকে। আর লাস্টলি দেখেন, পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার। পে কি, পে মানে হচ্ছে পেমেন্ট বা বেতন। সো পার আওয়ার মানে কি প্রতি ঘন্টা, সো প্রতি ঘন্টায় বেতন ড্যাশ দেওয়া আছে। তার মানে কি, যে আপনাকে এটা জানতে চাওয়া হচ্ছে যে প্রতি ঘন্টায় বেতন কত। ইউজুয়ালি মানে একটু আগেই বললাম যে সাধারণত, তো সাধারণত প্রতি ঘন্টায় বেতন কত, এইটা হচ্ছে আমার 5 নাম্বারের। সো আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এরপরে চলেন পরের স্টেপটা কি। পরের স্টেপটা হচ্ছে যখনই আমাদের অডিওটা শুরু হবে, অডিওটা শুরু হওয়া মাত্রই আমরা কিন্তু তখন এই যে আমরা যা যা দাগাইলাম যে কোথায় কি লাগবে, কোথায় আমার কি ধরনের উত্তর বের করতে হবে, এই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা আমাদের উত্তর খুঁজবো। ওকে, আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এখন আমরা ডিরেক্টলি অডিওতে চলে যাব এবং অডিওতে চলে গিয়ে আমরা হাতে কলমে শিখবো। সো আপনি প্রথমে একটা অডিও শুনতে পাবেন এবং আপনার সামনে এই যে স্ক্রিনে কোয়েশ্চেনগুলো থাকবে। অডিও শুনে প্রশ্নের উত্তরগুলো আমাকে চ্যাট বক্সে সবাই দিবেন, ঠিক আছে? অডিও শুনবেন, অডিওর সাথে মিলায়ে প্রশ্নের উত্তর আমাকে চ্যাট বক্সে সবাই লিখে দিবেন। সো চলেন শুরু করি। Part 1. You will hear a woman phoning a friend to get in. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. এই যে দেখেন, ওরা কিন্তু আপনাকে এভাবে টাইম দিবে, যে এই যে বললো না ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোয়েশ্চেন্স 1 to 5, তার মানে হচ্ছে আপনার কাছে কিছু সময় আছে যাতে করে আপনি 1 নাম্বার প্রশ্ন এইখান থেকে 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত পড়তে পারেন। সো সবাই এই টাইমটা একটু ইউজ করেন, আমি নিজেও একটু ইউজ করি, প্রশ্নগুলো একটু পড়ি। যে অ্যাড্রেস অফ এজেন্সি দেওয়া, নেম অফ এজেন্ট, আমার নেম অফ এজেন্ট লাগবে বেকি ওয়াট। Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. Do you have her direct ওকে, বলেন তো কি বললো? বেকি ওয়াট, নামটা কি বললো? বেকির পরে কি বললো? জেমিসন। জেমিসন বানানটা কি কেউ লিখছেন? সজীব ভাই শুধু সঠিক উত্তর দিছেন এখন পর্যন্ত, বাকিরা জেমিসন বানানটা ঠিকঠাক রাখতে হবে কিন্তু, জেমিসন বানান ভুল, জেমিস। আচ্ছা, ফাহাদ ভাই বলছেন জেমিস। আচ্ছা, সঞ্জিত আপু জেমিসন বানান ঠিক লিখেছেন, ভেরি গুড। আচ্ছা, আমি একটু লিখি দেখেন। বেকি জেমিসন। ওকে, বানানটা ঠিক রাখতে হবে, যেহেতু বানান বলে দিয়েছে, সো বানান ভুল করার কোনো উপায় নেই, বানানটা ঠিক রাখতে হবে। ওকে, পরেরটা শুনি আমরা। Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. Part 1.
You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and See, you mentioned. Is now a good time? Hi. ওকে শুনেন Wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky. Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical. ওকে বলেন তো ওরা কিন্তু বলছে যে বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ সো কখন কল করলে ভালো সেটা কিন্তু বলছে কখন কল করলে ভালো সজীব ভাই বলতেছেন আফটারনুন আচ্ছা তারপর বাকিরা আফটারনুন মর্নিং ওকে না এইটাই কিন্তু ক্যাচ ওরা কিন্তু বলছে যে মর্নিং এ ও অনেক বিজি থাকে সো আই উডন্ট কল হার বিফোর আফটারনুন তার মানে আফটারনুনের আগে আমি তাকে কল করব না আমি তাকে তাহলে কখন কল করব আফটারনুনেই কল করব সো আমার দুয়ের রাইট আনসার কিন্তু আফটারনুন আচ্ছা পরেরটা দেখেন মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস তার মানে আপনার ভালো স্কিল কোনটা আপনার ভালো একটা স্কিল থাকতে হবে অর্থাৎ কোন জিনিসটা আপনার খুব ভালো পারতে হবে সেইটা এবার শুনি And admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So you'd be fine there. ওকে কোন স্কিলটা বলেন তো কোন স্কিলটা থাকা জরুরি আচ্ছা সজীব ভাই বলতেছেন বিজনেস না এই যে এখানে কিন্তু বলছে যে হচ্ছে গিয়ে বিজনেস স্কিলস বা অফিস স্কিলস থাকার দরকার নাই কমিউনিকেশন স্কিলটা থাকলেই হইলো যেহেতু তাকে রিসেপশনিস্ট হিসেবে প্রথমে জয়েন করানো হবে সো জাস্ট কমিউনিকেশন স্কিল উড বি এনাফ কোনো ধরনের কোনো বিজনেস স্কিলস কোনো ধরনের কোনো অফিস স্কিলস দরকারই নাই সেটাই কিন্তু বললো আচ্ছা পরেরটা দেখেন জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান ড্যাশ সো চাকরিগুলা সাধারণত কয় দিনের বা কতক্ষণের কয় মাসের এইটার উত্তর আমাদেরকে এখন বের করতে হবে And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. ওকে তাহলে কয় দিনের জন্য
সাধারণত কয় দিনের জন্য হচ্ছে গিয়ে আপনার জব অফার করা হয়? আচ্ছা সজীব ভাই বলছেন উইক উইক উইক। আচ্ছা বাকিরাও ইউটিউব থেকে দেখতে পাচ্ছি উইক উইক উইক। ইয়েস, ভেরি গুড, উইক। সো আমার সঠিক উত্তর কি? জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট 1 উইক, মানে এক সপ্তাহের জন্য, সাধারণত এক সপ্তাহের জন্য হচ্ছে জবস গুলা অফার করা হয়। আচ্ছা মেহেদি হাসান ভাইয়া বলছেন উইক। ইয়েস, ভেরি গুড ভাইয়া। আচ্ছা পরেরটা আমরা দেখি, লাস্ট ওয়ান। পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার। সো পেমেন্ট মানে বেতন প্রতি ঘন্টায় কত, এই নাম্বারটা আমাদের এখন লাগবে। সো আমরা বাকিটা শুনি। I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. ওকে, বলেন তো কোনটা আমার সঠিক উত্তর, যে আমার পেমেন্ট কত? সজীব ভাই বলছেন 10। ইয়েস, ভেরি গুড সজীব ভাইয়া। তারপরে 10, মেহেদি ভাইয়া বলছেন 10 পাউন্ডস। ইয়েস, 10 ইয়েস, 10 ভেরি গুড। আমার পে ইউজুয়ালি ইজ 10 পার আওয়ার। উষাপু বলছেন 10, ভেরি গুড। কারণ কি, যে বললো যে হচ্ছে গিয়ে জেনারেলি পে ইজ ফর 10 পাউন্ডস, 11 ইফ ইউ আর লাকি। তার মানে এটা মানে সবসময় হয় না, যারা খুব লাকি তারা হয়তো 11 পাউন্ডস পায়, কিন্তু মোর অর লেস বাকিরা 10 পাউন্ডস করে পায়। সো আমার রাইট আনসার ফর 5 নাম্বার ইজ 10। আচ্ছা এবার বলেন তো ফর্ম কমপ্লিশন সলভ করাটা কতটা কঠিন লাগলো? ফর্ম কমপ্লিশন কি খুব কঠিন মনে হয়েছে? না, বেশ সহজ, বেশ সহজ, ভেরি ইজি। একটু কঠিন, বুঝতে পারছি সব। ওকে, ভেরি গুড। সো মোটামুটি কিন্তু ফর্ম কমপ্লিশনটা সবচেয়ে সহজ। হ্যাঁ, আইএলটিএস এর লিসনিং তো এমনিতেই সহজ, তারপর লিসনিং এরও আবার খুব সহজ একটা কোয়েশ্চেন হচ্ছে ফর্ম কমপ্লিশন। সো আলটিমেটলি আজকে আপনারা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন সবাই মিলে সলভ করলেন। সো এই প্রশ্নটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝে গেলেন যে কিভাবে সলভ করতে হয়, কি করতে হয়, না করতে হয়, একদম হাতে ধরে কিন্তু আপনারা সলভ করলেন। এবারে একদম ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে রুটিন। অনেকের মনে হয় যে আপু আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কি করব না করব আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু রুটিন দেন যে আমার এই কয়দিন পরে পরীক্ষা, আমি কিভাবে পড়ব, কি করব। সো মাত্র 90 দিনে মানে 3 মাসে আপনি কিভাবে প্রিপারেশন নিলে আপনার জন্য আইএলটিএস এ ভালো করা অনেক অনেক ইজি হয়ে যাবে, সেটার একটা প্রপার একটা গাইডলাইন হচ্ছে আমি এখন আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, প্রথম দিন থেকে তৃতীয় দিন এই টাইমটায় আপনি কি করবেন? এই টাইমটায় আপনি আইএলটিএস কি, আইএলটিএস এর সিলেবাস, আইএলটিএস এর মার্কিং এগুলো সব জানবেন এবং আপনি একটা রুটিন তৈরি করবেন যে আচ্ছা আমি সকালবেলা এত ঘন্টা পড়বো, রাতের বেলা এত ঘন্টা পড়বো, এইটা করব, তারপরে হচ্ছে গিয়ে তখন সেইটা করব, এই রুটিন বানায় ফেলবেন। সো আপনারা কিন্তু অলরেডি এক স্টেপ আগায় গেছেন, কারণ আপনারা অলরেডি কিন্তু আইএলটিএস এর সিলেবাস, মার্কিং এগুলো জেনে ফেলছেন। এখন জাস্ট আপনি একটা রুটিন করবেন যে আমি সকালে এত ঘন্টা, রাতে এত ঘন্টা, দুপুরে এত ঘন্টা পড়বো। এই রুটিনটা এখন আপনার করতে হবে। আচ্ছা, এরপরে চতুর্থ দিন থেকে 19তম দিন আপনি কি করবেন? আপনি আইএলটিএস লিসনিং শুরু করবেন। আইএলটিএস লিসনিং কি সেটা বুঝবেন। প্রতিদিন কমপক্ষে অ্যাটলিস্ট 7 to 10 7 থেকে 10টা আইএলটিএস লিসনিং এর প্রশ্ন সলভ করবেন। এই যে আমরা আজকে যেরকম প্রশ্ন সলভ করলাম এই রকম প্রতিদিন 7 থেকে 10টা আপনি প্রশ্ন সলভ করবেন। শেষের 3 দিন মানে 17, 18, 19 এই 3 দিন আপনি মক টেস্ট দিবেন। আইএলটিএস লিসনিং এর উপরে প্রচুর মক টেস্ট মানে মডেল টেস্ট দিবেন। বাসায় বসে আইএলটিএস লিসনিং জাস্ট মডেল টেস্ট দিবেন। আচ্ছা, গেল আইএলটিএস লিসনিং, ডান। এরপরে 20তম দিন থেকে 35তম দিন এই দিনগুলোতে আপনি কি করবেন? এই দিনগুলোতে আপনি রিডিং ধরবেন। আপনি আইএলটিএস এর রিডিং কি হয়, কিভাবে রিডিং পরীক্ষাটা হয়, কি কি প্রশ্ন আসে না আসে একদম 0 থেকে শুরু করবেন এবং প্রতিদিন 7 থেকে 10 সেট রিডিং প্রশ্ন আপনি সলভ করবেন। লাস্টের যেই 3-4 দিন হবে, অর্থাৎ মনে করেন 30 নাম্বার দিন থেকে 35 নাম্বার দিন, এই দিনগুলাতে আপনি প্রতিদিন 5টা করে মক টেস্ট দিবেন।
সো প্রতিদিন আপনি 5টা করে রিডিং এর মডেল টেস্টের মতো দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন। যে কোনো একটা টপিক নেবেন, হ্যাঁ, মনে করেন আপনি আজকে নিচ্ছেন হচ্ছে আপনার ঘর দেখতে কেমন, আপনার ঘরে কি কি আছে, একটা খাট আছে, একটা টেবিল আছে, একটা বিছানা আছে, একটা বালিশ আছে, এই জিনিসগুলো আপনি ইংরেজিতে বলেন, বা যে কারোর সাথে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করেন। সো ইংরেজিতে কথা বলাটাও শুরু হয়ে গেল, রিডিংও ডান। এরপরে 36তম দিন থেকে 55তম দিনে আপনি আইএলটিএস রাইটিং ধরবেন। আইএলটিএস রাইটিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ বুঝবেন, কি কি ধরনের প্রশ্ন আসে আইএলটিএস রাইটিং এ সেটা বুঝবেন, কিভাবে ভালো লিখতে পারা যায় সেটা বুঝে যাবেন, এবং ডেইলি কমপক্ষে 3-4টা প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন, কমপক্ষে 3-4টা রাইটিং টাস্ক আপনি সলভ করবেন। আর শেষের যে 3-4 দিন থাকবে, অর্থাৎ এই 50তম দিন থেকে 55তম দিন, এই কয়টা দিনে আপনি রাইটিং এর মক টেস্ট দিবেন বা প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবেন। সো ঘরে বসে প্রচুর পরিমাণে রাইটিং টেস্ট আপনি তখন জাস্ট লিখবেন। এটা হচ্ছে আপনার রাইটিং এর কাহিনী শেষ। পাশাপাশি কিন্তু আপনার ওই যে ইংরেজিতে কথা বলা যে ব্যাপারটা, ওটা কিন্তু চালু আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে 56তম দিন থেকে 70তম দিন। এইখানে কি করবেন, এখানে আপনি আইএলটিএস স্পিকিং ধরবেন। আপনি কিন্তু আগে থেকে ইংরেজিতে কথা বলছেন, কিন্তু এখন আপনি দেখবেন যে আইএলটিএস আপনাকে এক্স্যাক্টলি কি কি টাইপের প্রশ্ন করা হয়, আইএলটিএস ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। সো আপনি এখন আইএলটিএস এর ইংরেজিতে কথা বলার জন্য সেইটা শিখবেন। আপনি প্রতিদিন মিনিমাম 5 সেট করে প্রশ্ন ধরবেন, প্রশ্ন প্র্যাকটিস করবেন বিভিন্ন সিচুয়েশনের উপরে, যে আপনার পছন্দের খাবার, আপনার পছন্দের শখ, আপনার গ্রামের বাড়ি, আপনি কি করেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার, এই বিভিন্ন টপিকের উপরে আপনি কথা বলার চেষ্টা করবেন এবং নিজের কথাগুলো আপনি নিজেই রেকর্ড করবেন। এই যে রেকর্ডিংটা আপনি পরে কিন্তু শুনবেন, পরে শুনে আপনি দেখবেন যে হ্যাঁ, আমি তো এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক করছি, এইটা তো আমি পাস্ট টেন্স বলতে গিয়ে আমি প্রেজেন্ট টেন্স বলে দিছি। সো আপনি নিজেই কিন্তু ধরতে পারবেন যে আপনি কোথায় ভুলটা করতেছেন। সো ওই ভুলগুলা বের করেন এবং ভুলগুলা আপনি নেক্সটে যাতে আর না হয় সেইটা খাতায় লিখে রেখে মুখস্থ করে ফেলেন। আচ্ছা, আর সব মডিউল যখন শেষ, একদম লাস্টে যে 20 দিন আপনার কাছে থাকবে 71তম দিন থেকে 90তম দিনে, এই 20 দিনে আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব মক টেস্ট দিতে। তখন আর আমরা ভাগাভাগি করবো না, এই যে লিসনিং, রিডিং, রাইটিং, এই ভাগাভাগিগুলো আমরা তখন আর করবো না। আমরা তখন এই 20 দিনে সবগুলা একসাথে ধরবো। লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা এক বসায় মডেল টেস্ট দিব, 4টা ধরে ধরে আমরা শেষ করব। সুতরাং আমরা ফুল মক টেস্ট দিব, হ্যাঁ, যেখানে আমরা সবগুলা আমরা আসলে প্র্যাকটিস করে ফেলবো। এইভাবে হচ্ছে আমরা একদম 0 থেকে আমরা 1 থেকে একদম 90 দিনে আমরা কিন্তু আইএলটিএস এর একটা প্রিপারেশন শুরু করতে পারি। আচ্ছা, এখন ক্লাসটা শেষ মোটামুটি, কিন্তু শেষ করার আগে আমি আপনাদের জন্য জাস্ট 2টা কথা বলবো। সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কোত্থেকে আসছেন, আপনি ইংরেজি ছোটবেলা থেকে কত ভালো পড়েন, কত ভালো আপনি পারেন, কত কি জানেন, সেটা কিন্তু আপনি ভবিষ্যতে ইংরেজি কতটা ভালো পারবেন সেটা কিন্তু ডিফাইন করে না। সো আপনি ইংরেজি যতই খারাপ পারেন বা যতই ভালো পারেন, আপনি আগামী 1 বছরে বা আপনি 3 মাস পরে কত ভালো ইংরেজি পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার চেষ্টার উপরে। ইংলিশকে আমরা মনে করি কি যে আল্লাহ, ও তো অনেক ভালো ইংরেজি কথা বলে, আয় হায় ও না জানি কত ট্যালেন্টেড। কিন্তু ইংলিশ কিন্তু কোনো ট্যালেন্ট না। ইংলিশ সাধারণ একটা ভাষা, বাংলা যেমন একটা ভাষা, ইংলিশও হচ্ছে তেমন একটা ভাষা, এবং এইটা একটা স্কিল, বা এইটা হচ্ছে একটা মানে, অনেকে আছে না যে অনেকে অঙ্কে খুব ভালো, কারণ কি তার ছোটবেলা থেকে অঙ্ক প্র্যাকটিস করছে, যার জন্য তাদের মাথায় এই অঙ্কটা খুব ভালো ঢুকে, তারা খুব ভালো বুঝতে পারে যে অঙ্কে কি হবে। সেরকমই আপনি যত ইংলিশ প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার কিন্তু ইংরেজিটা ভালো হবে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যা করলাম সেটা কিন্তু আমাদের পুরা কোর্সের মাত্র 1%। সো এইরকম ক্লাস যদি আপনি আরো পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের সাথে কোর্সগুলোতে যুক্ত হতে পারেন। 3টা কোর্সের কথা আমরা অলরেডি বলেছি। আপনার খুব গুছায় শুরু করতে হবে এমন কোনো কথা নেই, আচ্ছা আজকে আমি ওই বই কিনবো, কালকে আমি সেই খাতা কিনবো, পরশু হচ্ছে গিয়ে আমি একটা সুন্দর কলম কিনবো আমার আইএলটিএস এর এক্সামের প্রিপারেশনের জন্য। এগুলো কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট শুরু করবেন। শুরু করাটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং শুরু করাটা সবচেয়ে জরুরি। জাস্ট শুরু করে দেন, বই, খাতা, কলম সব আপনি নিজেই জোগাড় হয়ে যাবে, কিন্তু শুরুটা করেন। ওকে, সো যেভাবেই আপনারা শুরু করতে চান না কেন,
আমাদের সাথে কিন্তু শুরু করতে পারেন। আমাদের হেল্প সবসময় আপনাদের জন্য থাকবে। আমরা এরকম আরো ফ্রি ক্লাস আরো আপনারা পাবেন। এছাড়াও আপনারা কিন্তু আমাদের রেকর্ডেড কোর্স, মুনজারিন আপুর রেকর্ডেড কোর্স আপনারা পেতে পারেন। ঘরে বসে অনলাইনে আইএলটিএস এর লাইভ ক্লাস করতে পারেন, কিংবা চাইলে আমাদের যে 5টা ইংলিশ সেন্টার আছে 10 মিনিট স্কুলের, পান্থপথ, মগবাজার, মিরপুর, উত্তরা এবং লাস্টলি হচ্ছে চিটাগাং, এই 5টা জায়গায় গিয়ে কিন্তু সরাসরি ক্লাসের মধ্যে বসে আইএলটিএস নিয়ে শিখতে পারেন। সো হোপফুলি আপনারা সবাই আপনাদের আইএলটিএস জার্নি খুব ভালো যাক। আপনারা সবাই যারা যারা বলেছেন এই দেশে যেতে চাই, ওই দেশে যেতে চাই, অমুক দিনের মধ্যে যেতে চাই, সব কিছু খুব সুন্দর হোক। অ্যান্ড আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং টুডেজ ক্লাস।